নমস্কার বন্ধুরা বন্ধুরা রাহুল গান্ধী, একনাথ শিন্দে, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মধ্যে কি টেলিফোনে কথা হয়েছে? তাদের মধ্যে কি টেলিফোনে কনফারেন্স কলে একের সঙ্গে আরেকজনের মত বিনিময় হয়েছে? রাজনৈতিক আলোচনা হয়েছে? নতুন কোনো সমীকরণ তৈরি করার কোনো কিছু পরিকল্পনা করা হয়েছে? কেন বলছি কথাটা? একটা ইউটিউব চ্যানেলে দাবি করা হয়েছে যে সাম্প্রতিককালে এই 2-3 দিন কয়েকদিনের মধ্যেই টেলিফোনে নাকি রাহুল গান্ধী নাকি একসাথে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু এবং একনাথ শিন্দের সঙ্গে নাকি কথা বলেছেন। তারা দাবি করেছে। ইউটিউবে অসংখ্য চ্যানেলে অনেক ধরনের সংবাদ করছে, অনেক ভুয়ো খবর থাকে, অনেক কিছু থাকে, আমরা সবাই জানি খুব ভালো করে। এই চ্যানেলটার কথা, যদিও চ্যানেলটার নাম আমি এখানে নিচ্ছি না, আপনারা হয়তো দেখেছেন হয়তো অনেকেই। এই চ্যানেলটার কথা এই কারণে আমি গুরুত্ব দিয়ে বলছি যে চ্যানেলটাতে যারা সাংবাদিকতা করছেন তারা এর আগে প্রতিষ্ঠিত বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন, অর্থাৎ তারা সাংবাদিক হিসেবে পরিচিত এবং প্রতিষ্ঠিত। তো যারা সাংবাদিকতাটা করেছেন এবং প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে কাজ করেছেন তারা ডেফিনেটলি খুব সিরিয়াসলি রিপোর্টিং করবেন, এটাই প্রত্যাশিত। তারা সাংবাদিকতার ABCD জানবেন, কি বলা উচিত কি বলা উচিত না সেটা তারা খুব ভালো করে জানবেন, এটাই কাঙ্ক্ষিত। তো এই কারণে তাদের কথাটাকে আমি এই আলাদা করে ভিডিও বানানোর জন্য ব্যবহার করছি। তারা বলেছেন, দাবি করেছেন আর কি, তাদের বিভিন্ন সূত্র মারফত নাকি তাদের কাছে খবর এসেছে যে নীতিশ কুমারের সঙ্গেও কথা হয়েছে, একই সময়ে একই কনফারেন্স কলে নাকি চন্দ্রবাবু নাইডু এবং একনাথ শিন্দের সঙ্গেও রাহুল গান্ধী কথা বলেছেন। তারা বলছেন যে নানা কারণে চন্দ্রবাবু নাইডু নাকি বিজেপি নেতাদের ওপরে অসন্তুষ্ট আছেন, অখুশি আছেন, এবং নীতিশ কুমার যে অসন্তুষ্ট, তার সঙ্গে যে মানসিক ঝামেলা চলছে, এটা আর গোপন কিছু না, এটা সবাই জানেন, এটা সবাই বোঝেন। চন্দ্রবাবু নাইডু যে অসন্তুষ্ট এই কথাটা তারা দাবি করছেন এই চ্যানেলে। তারা দাবি করছেন একনাথ শিন্দের সঙ্গেও ভালো যাচ্ছে না। একনাথ শিন্দের ব্যাপারে আমি আপনাদেরকে বলেওছি যে ওয়াই ক্যাটাগরি একনাথ শিন্দের পার্টির অনেক নেতার ওপর থেকে সরিয়ে দেওয়ার ফলে তারা অসন্তোষ বিভিন্ন সময় প্রকাশ করছেন, তাদের মধ্যে নানান ঝামেলা চলছে। এবং এই অবস্থাতে একনাথ শিন্দে বিকল্প রাস্তা যে খুঁজছেন, তিনি নিজেও একাধিক বক্তব্য রাখতে গিয়ে তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে এই রকম একটা অবস্থাতে যখন আপনার অন্ধ্রপ্রদেশেও আমি বলেছি আপনাদেরকে যে এই রোজা উপলক্ষে, রমজান মাস উপলক্ষে অন্ধ্রপ্রদেশে যে মুসলিম সরকারি কর্মচারীদেরকে 1 ঘন্টা আগেই অফিস ছাড়ার সুযোগ দিয়েছেন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি সরকার, সেটা নিয়ে বিজেপি কোনো শব্দ করছে না। বিজেপি অসন্তুষ্ট, ক্ষুব্ধ, কিন্তু তারপরেও টু শব্দটি করছে না, কারণ বিজেপি আতঙ্কিত যে যদি এ নিয়ে দ্বন্দ্ব বেড়ে যায় তাহলে নাইডু না হঠাৎ করে নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে সরকার থেকে বেরিয়ে যায়। এই ভয়টার কারণে বিজেপি আপনার যে কারণে তেলেঙ্গানার কংগ্রেস সরকারকে নিন্দা করছে, সমালোচনা করছে, হিন্দু বিরোধী বলছে, মুসলিম তোষণকারী বলছে, সেই একই কারণে চন্দ্রবাবু নাইডুকে কিচ্ছু বলছে না। তো কিন্তু চন্দ্রবাবু নাইডু নাকি বিভিন্ন কারণে অসন্তুষ্ট আছে। এইরকম একটা অবস্থাতে দেখা যাচ্ছে বিজেপি ঘনিষ্ঠতা বাড়াচ্ছে কার সঙ্গে? ঘনিষ্ঠতা বাড়াচ্ছে শরদ পাওয়ারের সঙ্গে, ঘনিষ্ঠতা বাড়াচ্ছে আপনার উদ্ধব ঠাকরের সঙ্গে। এটা গত 1 মাস ধরে মোটামুটি আপনারা দেখেছেন, টিভিতেও দেখেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে এর সংবাদে আপনারা দেখেছেন যে বিজেপি নেতারা এই দুজন নেতার সঙ্গে, শিবসেনা ইউবিটির প্রধান উদ্ধব ঠাকরে এবং আপনার এনসিপি শরদ পাওয়ারের সঙ্গে বিভিন্ন সময়ে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন। তো এরা দাবি করছেন যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এনডিএ ছেড়ে চলে যাবেন, এটা একরকম বিজেপি ধরে রেখে বিজেপি বিকল্প ব্যবস্থা শুরু করে দিয়েছে। আর এই বিকল্প ব্যবস্থা হিসেবে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারকে সঙ্গে চাইছে। এরকম একটা অবস্থায় এই উদ্ধব ঠাকরের প্রতি বিজেপির এই আকর্ষণ, এই টানের কারণে একনাথ শিন্দে অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন।
এখন সমীকরণটা আমি আপনাদেরকে একবার দেখাই। সবাই জানে এটা যে নীতিশ কুমারের কাছে 12 জন আছে, চন্দ্রবাবু নাইডুর কাছে 16 জন এমপি আছে, তারা দুজন মিলিয়ে 18 জন সরে গেলে সরকারটা পড়ে যাবে। এইটা একটা সাধারণ হিসাব, এটা মোটামুটি সবাই জানে। কিন্তু বিজেপি পাল্টা কি হিসাব করছে? বিজেপি হিসাব করছে যে শিবসেনা ইউবিটির মানে উদ্ধব ঠাকরের পার্টির 9 জন লোকসভা সাংসদ আছে, শরদ পাওয়ারের এনসিপির 8 জন লোকসভা সাংসদ আছে, মিলিয়ে হলো 17 জন। বুঝতে পারছেন, বিজেপি অলরেডি খেলা শুরু করে দিয়েছে যে এই 17 জন যদি বিজেপির দিকে চলে আসে, এনডিএতে চলে আসে, তাহলে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের যে অভাবটা, সেই অভাবটা হলো কত 28 জনের অভাব। এই অভাবটা অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, সঙ্গে তো যদি শিবসেনার আপনার কি বলে একনাথ সিন্ধেও যদি সরে যান, তাহলে 35 জন মাইনাস হয়ে যাবে এনডিএ থেকে। 35 জন মাইনাস হলে আর 17 জন প্লাস হলে এর পরেও আপনার কত 18 জনের একটা গ্যাপ থাকবে। এই গ্যাপটা বিজেপি কিভাবে পূরণ করবে, এইটা নিয়ে বিজেপির এখন চিন্তা ভাবনা চলছে। এই গ্যাপটা পূরণ হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসিকে সঙ্গে নিলে। টিএমসি একাই অনেকটা পুষিয়ে দিতে পারবে। তো তার কারণে পশ্চিমবঙ্গ রাজনীতির দিকে যারা লক্ষ্য রাখছেন তারা জানেন যে 2021 সালের বিধানসভা নির্বাচনের 4-5 বছর আগে থেকে বাংলাতে যেভাবে সমগ্র বিজেপিটা ঝাঁপিয়ে পড়েছিল, এইবার এখন মাত্র 1 বছর বাকি আছে বিধানসভা নির্বাচন 2026-এর। তার আগে বাংলাতে তৃণমূল কংগ্রেস বিরোধী বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার জন্য তেমন কোনো তৎপরতা বিজেপির একেবারেই চোখে পড়ছে না। এইটা দেখে সবাই মনে করছেন যে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকল্প শক্তি হিসেবে দেখছেন, কারণ নরেন্দ্র মোদী বুঝে গেছেন যে রাহুল গান্ধী ক্রমাগত বিজেপির সহযোগী দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখছেন, বিশেষ করে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে। এখন তো শোনা যাচ্ছে যে একনাথ সিন্ধের সঙ্গেও নাকি যোগাযোগ রাখছেন। এটা কথাটা কতটুকু সত্য এইটা কিন্তু গ্যারান্টেড না। তিনি দাবি করেছেন, ওই চ্যানেলটাতে দাবি করা হয়েছে। কিন্তু যদি এটা সত্য হয় তাহলে সত্য হওয়ার একটা সম্ভাবনা তো দেখাই যাচ্ছে, না হলে বিজেপি কেন বিকল্প ব্যবস্থার জন্য এত তৎপর হবে? তো সুতরাং বোঝা যাচ্ছে। তো এইরকম একটা অবস্থাতে আগামী দিনগুলোতে আপনার দেশের রাজনীতি কোন দিকে যাবে? অনেকে বলছেন যে এটা তো দেখা যাচ্ছে না, এরকম কিছু ঘটছে, এরকম কিছু দেখা যাচ্ছে না, এরকম একদিনে হয় না, ধুম করে হঠাৎ করে হয়ে যায় না। তার জন্য একটা প্রক্রিয়া চলে, এবং প্রক্রিয়া একদিকে যেমন শাসক দল চালাচ্ছে, আর একদিকে বিরোধী দলও তো চালাচ্ছে। রাহুল গান্ধী ডেফিনেটলি যেহেতু প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা রাখেন, যেহেতু কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের সরকার বানানো এখন তার কাছে সবচেয়ে বড় দায়িত্ব এবং বড় চ্যালেঞ্জ, সেহেতু তিনি তো কিছু না কিছু করবেনই। তো তিনি ক্রমাগতই কিছু না কিছু আপনার তৎপরতা করছেন, কখনো বিভিন্ন অংশের মানুষের সঙ্গে মিশছেন, তো কখনো অন্য অংশের মানুষের সঙ্গে মিশছেন। এগুলি নিয়মিতভাবেই করছেন, নিজের ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন, কংগ্রেস দলের সংগঠনটাকে ধীরে ধীরে উজ্জীবিত করার চেষ্টা করছেন, এগুলি তো করছেনই। কিন্তু তিনি যে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় যে শক্তি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এবং একনাথ সিন্ধে, এদের সঙ্গেও যে যোগাযোগ রাখছেন, এইটা এই ইউটিউব চ্যানেলের এই সংবাদে জানা গেছে। যদি এটা সত্য হয় তাহলে এটা বিজেপির জন্য বড় ধরনের অশনি সংকেত। রাজনৈতিকভাবে বিজেপি বুঝতে পারছে, এবং বুঝতে পারছে বলেই মুখে কুলো পেটে রেখেছে, একদম টু শব্দটি করছে না। যদিও এই ব্যাপারে এই চ্যানেলের বক্তব্যের সমর্থনে এখনো পর্যন্ত একনাথ সিন্ধের পার্টি বা নীতিশ কুমারের পার্টি বা চন্দ্রবাবু নাইডুর পার্টি, তাদের কারোর তরফ থেকে কোনো বক্তব্য আসেনি। তারা এখনো কেউ কোনো এটাকে ঠিকও বলেনি, ভুলও বলেনি। মানে রাহুল গান্ধীর সঙ্গে তাদের কনফারেন্স কলে কথা হয়েছে, রাজনৈতিক আলোচনা হয়েছে, বা কোনো পরিকল্পনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ হয়েছে, এই ব্যাপারটা নিয়ে তারা ইয়েসও বলছে না, নো বলছে না, তো মাঝামাঝি ঝুলিয়ে রেখেছে।
এইরকম একটা অবস্থাতে দেশের রাজনীতি যে ডেফিনেটলি রাজনীতিতে যে পর্দার আড়ালে পর্দার পেছনে যে অনেক খেলা যে হচ্ছে সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। তো আপনারাও হয়তো অনুমান করতে পারছেন যে দুপক্ষই চেষ্টা করছে, বিজেপিও চাইছে যে 240 আর ওইদিকে 272, মাঝখানে যে 32টি আসনের যে গ্যাপটা, এই গ্যাপটা নানাভাবে পুষিয়ে নিতে প্রয়োজনে অন্য দল ভাঙিয়ে এনে অথবা আপনার এই যে শক্তিগুলো সঙ্গে আছে তাদের পাশাপাশি আরও নতুন কোনো শক্তিকে সঙ্গে এনে এইটা বিজেপি কতটুকু করতে পারে সেইটা দেখার জন্য তো আমাদেরকে সময়ের খেলার দিকে নজর রাখতেই হবে। তবে সময় যে বড় ধরনের খেলা করার জন্য ইঙ্গিত দিচ্ছে একটু একটু করে। আমি বলছি না যে হঠাৎ করে কিছু হয়ে যাবে, আগামী 1 মাস 2 মাস 1 বছরের মধ্যেই হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি না। তবে কিন্তু একটা পেছনে পর্দার আড়ালে একটা খেলা কিন্তু চলছে, কিন্তু যার যার মতন করে কিন্তু ঘুঁটি সাজাচ্ছেন। মুখে বাইরে এক ধরনের ছবি দেখাচ্ছেন, ভেতরে আর এক ধরনের ছবি তৈরি করার জন্য পেইন্টিং কিন্তু করার চেষ্টা হচ্ছে। এই কারণে রাজনীতি সম্পূর্ণভাবে অনিশ্চয়তার জায়গা, এটা সারা দুনিয়ার সবাই জানেন, সবাই বোঝেন এবং সবাই বলেন। বর্তমান ভারতের জাতীয় রাজনীতিতে যে অনিশ্চয়তা চরম আকারে রয়েছে এটা বুঝতে কারোরই কোনো অসুবিধা হয় না। এই অনিশ্চয়তা ভেঙে কখন নিশ্চয়তা আসবে সেইটা দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করব। ডেফিনেটলি এভাবে আলোচনা আমাদের জারি থাকবে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে সমসাময়িক রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করতেই থাকব। সবাই একসাথে থাকবো, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।